আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম এবং সবাইকে ঈদ মুবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ঈদ মুবারক। আমরা আশা রাখতেই পারি সবাই খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, সবার পরিবারকে নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে, নিরাপদে, সুন্দরভাবে আপনার পরিবারের সাথে আপনি ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছেন এবং যারা ঈদে যেতে পারেননি তাদের জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা। আমরা আশা করি তারা হয়তো সামনের ঈদে সুন্দরভাবে তারা পরিবারের সাথে ঈদ করতে পারবে। তারপরও যারা ঈদ করতে পারে নাই তাদের জন্য খারাপ লাগে। আমরা দীর্ঘ প্রায় 1 মাস পর আজকে জোরালোভাবে আমাদের ক্লাস শুরু করলাম নতুন উদ্যমে। আপনারা যেখান থেকে আসেন একটু কমেন্টস করেন আর লিঙ্কটা একটু কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর সকাল 7:30 ঘটিকায় ক্লাস আছে। সুন্দর যে কোনো একটা আইন আমরা সকাল 7:30 ঘটিকায় পড়াবো। এখন আমি অপশন দিলাম দুইটা, একটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আর একটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই দুইটা আইনের মধ্যে কোনটা পড়াবো আপনারা একটু আমাকে জানান। তবে নারী শিশু নির্যাতন দমন আইনটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বেশি হার্টথ্রব এবং হাই ভোল্টেজ এবং ক্রেজ বলা চলে পরীক্ষার জন্য। এবং পরীক্ষা এটা আসার সম্ভাবনা, এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। মাদক থেকেও থাকে, মাদক থেকে বেশিরভাগ এমসিকিউ থাকে, লিখিত কম আসে। কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনটা একবারে জোরালোভাবে আসে। এই জন্য আমার ব্যক্তিগত ইচ্ছা আগামীকাল সকাল 7:30-এ যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে সেটা শুরু করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আর আমরা তো আগে সড়ক পরিবহন আইনটা পড়েছি। যারা একটু কষ্ট করে সড়ক পরিবহনটা আইনটা আমার কাছে পড়েছেন তারা একটু ওই যে 29টা ধারা আছে অপরাধের, যেমন 4, তারপরে 6-5, 9-3, 10, তারপরে এই যে 11, 12, 14, 16, 17 এভাবে যেগুলো আছে, এই যে 29টা ধারা আছে সবাই একটু লিখে দেন। যারা আবার এই 29টা ধারা লিখে দিবেন তারা পরবর্তীতে আবার ওই যে বিনা পরনে গ্রেপ্তারের যে ধারাগুলো আছে সেটাও পড়ে দেন। এমডি শহীদ আলী বলছে, স্যার এই দুইটা আইন আগেও পড়াইছেন, নতুন আইন পড়ান। এই দুইটা আইন বলতে আমি তো শুধু একটা পড়াইছি, মাদক দ্রব্য সড়ক পরিবহন পড়িয়েছি, অন্যটাও তো পড়াই নাই। তাহলে যদি নারী শিশু না পড়াই তাহলে কোনটা পড়াবো বলেন? যদি বলেন যে মাদক পড়াইতে পারবো, নো প্রবলেম, যেটা বলবেন সেটাই পড়াবো। আপনারা যেটা বলবেন আমি সেটাই পড়াবো, কোনটা পড়াইতে বলেন সেটাই পড়াবো। যদি বলেন মাদক পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই, তাহলে কি কালকে মাদক দ্রব্য ধরবো না? যেহেতু অনেকে বলছেন নারী শিশু অনেকের পড়া আছে টুকটাক, তাহলে কি মাদক দ্রব্য ধরবো? আপনারা যেটা বলেন একটু জানান আমাকে দ্রুত। আগামীকাল সকাল 7:30 ঘটিকায় মাদক দ্রব্য পড়াবো না নারী শিশু পড়াবো? এই গেল এক। আর দ্বিতীয়ত অনেকে বলতেছে 7টায় করার জন্য। 7:30-এ ভালো হয় না 7টায় ভালো হয় একটু বলেন তো। আপনাদেরকে কয়টায় পড়াইলে ভালো হয়, 7টায় না 7:30-এ? আচ্ছা, মাদক দ্রব্য পড়ায়, যেহেতু অনেকে বলতেছে মাদক পড়াইতে, কি বলবো বুঝতে পারতেছি না। মাদক দ্রব্য থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু নারী শিশু থেকে প্রশ্ন আসে 1000% শিওর। আমাকে একটু কনফার্ম করেন কোনটা পড়াবো, নারী শিশু পড়াইতে সর্বোচ্চ আমাদের 4-5টা ক্লাস লাগবে।
আমি বলতেছি যেহেতু নারী শিশু পড়াইতে 4-5টা ক্লাস লাগে, 5টা বা 6টা ক্লাস লাগবে একটানা যদি পড়াই, তাহলে এই জন্য বলতেছি কোনটা পড়াবো। সাতটায় হইলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কষ্ট হয়ে যাবে। 7:30 হইলে ঠিক আছে, 7টা হইলে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু 7:30 হইলে মোটামুটি চলে। 7:30 পড়াই। আর এই ফাঁকে আমি বলেছিলাম, কথা বলার ফাঁকে যারা লেখার জন্য তাদেরকে বলেছিলাম 4, 6, 5, 9, 3, 10, 12, 14, 16, 17, 21, 25, 26, 28, 29, 31, 34, 35, 37, 38, 3, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 51, 62 এই ধারাগুলা লেখার জন্য। এগুলা কি একটু সবাই লিখছেন? না, সাইবার নিরাপত্তা আইন পড়ানো এত জরুরি কিছু না, ওটা পড়ে। ওগুলোতে এমসিকিউ আসে। সাইবার নিরাপত্তা আইন যেটা ডিজিটাল নিরাপত্তা ছিল, ওটা একবারে সহজ আইন, ওগুলোতে 2-3 দিন লাগবে হাইস্ট। কিন্তু আমার মাদক আর নারী শিশু বেশি গুরুত্বপূর্ণ, এবং এই দুইটার মধ্যে তুলনামূলক ভাবে আবার নারী শিশু বেশি গুরুত্বপূর্ণ। আর আমি বলেছিলাম যে এই যে এর ভিতরে আমি ফরাইনের ভিতরে কথা বলতেছি যখন, তার ভিতরে একটু বলেছিলাম আপনারা একটু লিখে দেন, ওই যে সড়ক পরিবহন আইনের কোন কোন ধারায় অপরাধগুলো সেগুলো একটু লিখে দেওয়ার জন্য বলেছিলাম। সাদি হক কেয়া ও লিখছে 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 98, 105। হ্যাঁ ঠিক আছে, এগুলো আবার বিনা ফোরানে গ্রেপ্তারের ধারা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের জন্য, তাহলে আমি আগামীকাল সকালে কোনটা পড়াবো? নারী শিশু কনফার্ম করলাম নাকি? নারী শিশু কি কনফার্ম করব? নারী শিশু পড়াই, তারপরে দিয়ে আবার আমি মাদক পড়াবো, কোনো সমস্যা না। আমি চাচ্ছি যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়ানোর জন্য। সড়ক পরিবহন আইন অত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ওইটা আবার যারা এটিএসআই পরীক্ষা দিবে, টিএসআই পরীক্ষা দিবে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আমি সড়ক পরিবহন আইনটা পড়িয়েছি। সড়ক পরিবহন আইন থেকে আপনাদের শুধু এমসিকিউ আসবে, বড় জোর একটা লিখিত প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আগামীকাল সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়াই। নারী শিশু নির্যাতন দমন আইন পড়াইতে সর্বোচ্চ আমার 3 থেকে 5 দিন, 6 দিন লাগবে, বা 10 দিন লাগবে। 10টা ক্লাস একটানা লাগবে। আর অবশ্যই রাত্রে 10টায় ক্লাস হবে। আর আগামীকাল দেখি আমার যত সুযোগ আছে, আগামীকাল দেখি আমি সন্ধ্যা একটা ক্লাস নিতে পারি কিনা। যেহেতু এই কয়েকদিন ছুটি গেছে, গ্যাপ গেছে, রোজার গেছে, অনেক জায়জামালা গিয়েছে। আমি তো মে মাসের 31 তারিখে সব পড়া শেষ করব যেহেতু বলেছি, সেই ক্ষেত্রে আমার একটু প্রেসার পড়ে যাবে। আপনারা মনে করতেছেন যে আমি মনে হয় খুব রেস্টে ছিলাম আপনাদেরকে না পড়ানোর কারণে। না, আমি রেস্টে ছিলাম না, আপনাদেরকে না পড়ানোর কারণে আমার বেশি প্রেসার হয়ে যাবে এখন। আচ্ছা, অনেক কথা বলা হয়েছে, তাহলে আমরা সিদ্ধান্ত 2টা আসি। 1 নম্বর সিদ্ধান্ত হলো আগামীকাল সকাল 7:30 ঘটিকায় পড়ানো হবে। 2 নম্বর সিদ্ধান্ত হলো আগামীকাল সকাল 7:30 ঘটিকায় নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়ানো হবে। 3 নম্বর হলো আগামীকাল সকাল 7:30-এ দ্য ম্যাজিক অফ ল মর্নিং ক্লাস নামে একটা গ্রুপ আছে, মর্নিং ক্লাস, ওই গ্রুপে পড়ানো হবে। ঠিক আছে? আর এই হলো সিদ্ধান্ত। আর রাত্রে 10টায়ও ক্লাস হবে। দেখি আমি কালকে বিকালে বা সন্ধ্যার পরে আরেকটা ক্লাসে সুযোগ করতে পারি কিনা, তাহলে আমার মোটামুটি একটু ব্যাকআপ আসবে। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। আমি যদি ভুল না করি তাহলে পিআরবি 390 পর্যন্ত গিয়েছিলাম। এটা কি আপনাদের মনে আছে? ওই যে অপরাধ ম্যাপ, এটা কোন মন্ত্রণালয় থেকে হয় এটা কি কেউ বলতে পারবেন? ভূমি মন্ত্রণালয় না ভূমি ও জরিপ অধিদপ্তর থেকে মহাপরিচালক? মনে আছে? প্রতি বছরে একবার প্রকাশ পায়, আর 4 বছর পর্যন্ত এই অপরাধ ম্যাপটা ব্যবহার করা যায়। এটা কি আপনাদের মনে আছে? সুখী হাফিজ, তুমি বলছো তুমি নতুন ভর্তি হয়েছো, কিভাবে শুরু করবা? কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই যে আমাকে দেখতেছ, আমি এখন কথা বলতে শুরু করেছি, এভাবে হবে। এই যে পিআরবির পরে কিন্তু আমরা আবার ফৌজদারি কার্যবিধি আইন পড়াবো,
না না, পিআরবি পরে আমি আবার সাক্ষ্য আবার পড়াবো। পিআরবিতে সর্বোচ্চ 10টা ক্লাস হবে। 10টা ক্লাস হওয়ার পর আমরা আবার চলে যাব সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনের পর আবার পেনাল কোড, তারপরে আবার ফৌজদারি। তার মানে সব পড়ায় বা আছে, কোনো পড়ায় বাদ যায় নাই। নতুন পুরাতন সবই এক। কেউ যদি এখনো ভর্তি হইতে চায় তার ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি। ভিসিএনবি, ভিলেজ ক্রাইম নোটবুক, এটা আমি বলেছিলাম গত ক্লাসে। তাহলে আমি শুরু করলাম। সবাই আমার একটু কমেন্ট করে বলেন, সবাই কি রেডি? আমাকে একটু সবাই কমেন্ট করে বলেন যে রেডি স্যার। যদি রেডি থাকেন আর কথা বলার দরকার নাই, 19 মিনিট কথা হয়ে গেছে, আমরা শুরু করি। সবাই কি রেডি? আচ্ছা, সবাই রেডি, একটু কমেন্ট করেন। তার ভিতরে আমি একটু বলি, পিআরবি 200 থেকে 400, এই 200 থেকে 400 কিন্তু আপনি 100% যদি ভালোভাবে পারেন তাহলে আপনাকে পিআরবিতে কেউ আটকাইতে পারবে না। আর সামনের কয়েকটা গুরুত্বপূর্ণ পিআরবি আছে যেগুলো আমি পড়িয়ে দিলে ইনশাল্লাহ আপনি লিখিত পরীক্ষাও আটকাবেন না। তাহলে আমাদের সবচেয়ে হাই ভোল্টেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিআরবি হলো 200 থেকে 400। বুঝতে পারছেন? আচ্ছা, সবাই যেহেতু রেডি, তাইলে এবার আমি একটু বলি। ভি, এত ভেরি গুডের ভি, সি এন বি। সবাই একটু কমেন্টে ইংলিশে লেখেন VCNB, ভিলেজ ক্রাইম নোটবুক। আচ্ছা, এই ভিলেজ ক্রাইম নোটবুক শব্দের অর্থ আমি একটু বুঝিয়ে বলি, এটা সম্পর্কে আগে একটা ধারণা দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ভিলেজ ক্রাইম নোটবুক এই জিনিসটা হইল একটা রেজিস্টার। এটার 5টা অংশ থাকে। 5টা অংশ মিলে এই রেজিস্টারটা হয়। তার মানে 5টা রেজিস্টার মিলে হইলো এই VCNB রেজিস্টার। তাহলে এখানে অংশ কয়টা? 5টা। 5টা অংশ মিলে হয় VCNB রেজিস্টার। আমি আপনাদেরকে আরো সহজ করে বলি। আপনারা তো বর্তমানে মূলত মধ্যম প্রজন্মের লোক। এখানে ম্যাক্সিমামে 90 শতকের বা 95 বা 98, 2000 সালের মধ্যে সবার জন্ম। এবার আমি বলি, আপনারা যখন ছোটবেলায় ব্যাংকে গিয়েছেন বিভিন্ন টাকা তোলার জন্য, তখন আপনারা দেখছেন কিনা জানি না, যখন আপনি চেক বইটা নিয়ে গিয়েছেন তখন এই চেক বইটা একটা লোক রিসিভ করে চশমার উপর দিয়ে তাকায়, চশমার এই ছোট একটু চশমা থাকে উপর দিয়ে তাকায় সে আপনার এই চেক বইটা রিসিভ করে সে একটা বালাম, মোটা একটা নীল রঙের বই আছে, বালাম বইতে তোলে। সেখান থেকে তোলার পর এটা চলে যায় আরেকটা বালাম বইয়ে, ওইখানে এন্ট্রি হয়, ওইখান থেকে এন্ট্রি হয়ে যায় আরেকটা বালাম বইয়ে, সেখানে এন্ট্রি হওয়ার পর আরেকটা বালাম বইয়ে এন্ট্রি হওয়ার পর মূল যে বালাম বই যেখানে আপনার টাকার ব্যালেন্স আছে সেখানে গিয়ে এন্ট্রি হওয়ার পর সেখান থেকে যে টাকা দিবে আপনাকে, কি লেখছে এম শাহরিয়ার লেখছে, আমাকে কমেন্ট করতে পারে, দেখতে পারে না, সে তার ফেসবুকটা আনইনস্টল করে আবার ইনস্টল করুক, ঠিক হয়ে যাবে। তাহলে ওই যে যেখানে রেজিস্টার তার মূল টাকার ব্যালেন্স আছে সেখান থেকে চেক বইয়ের টাকাটা মাইনাস করে তারপরে তাকে এই টাকাটা পে করা হয়। এই ধরনের কার্যকলাপ আগে আমাদের ব্যাংকে হয়েছিল। তাহলে এই লোকের এই চেকটা এই ব্যাংকের ভিতরে কয়েকটা বালাম বইতে নোট হওয়ার মাধ্যম হলো, একটা হলো এই চেকটা সে আজকে উত্তোলন করতেছে, আরেকটা রেজিস্টারে গিয়ে তার টাকাটা যোগ হচ্ছে, আরেকটা রেজিস্টারে তার টাকাটা মাইনাস হচ্ছে, আরেকটা রেজিস্টারে তার এই তথ্যটা সংরক্ষণ থাকছে। মানে এক একটা রেজিস্টারে এক এক ধরনের তথ্য সংরক্ষণ করে 5-7টা রেজিস্টারে এন্ট্রি হওয়ার পর তারপরে তার চেকটা নগদ টাকা হিসাবে তাকে টাকা প্রদান করা হয়। আর বর্তমান যুগে দেখবেন কম্পিউটারের সামনে বসছে, সেকেন্ড নাম্বার দিছে, ব্যালেন্স দেখছে, অ্যাপসের ভিতরে ওদের যে সার্ভার আছে ব্যালেন্স আছে, এত টাকা মাইনাস করে দিয়েছে। টাকা আপনার হাতে পাওয়ার আগে আপনার পকেটে মোবাইলের ভিতরে মেসেজ চলে আসছে যে ইউ হ্যাভ ডিভাইডেড এত টাকা, পরে সাথে সাথে আপনাকে 10 সেকেন্ডের 20 সেকেন্ডের মধ্যে আপনাকে তারা তাদের টাকা দিয়ে দিচ্ছে। তাহলে আগেটা ছিল অফলাইন ভার্সন বা ম্যানুয়ালি ভার্সন, আর বর্তমানে হলো অনলাইন অথবা ডিজিটাল ভার্সন। এই দুইটা পার্থক্য আগে বুঝছেন কিনা বলেন? এই দুইটা কথা আমার বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আগে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো অফলাইন, মানে
ওই সময় কোনো অনলাইন বা ইন্টারনেটের যুগ ছিল না, হাতে কলমের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হইতো। আর বর্তমানেটা হইলো ডিজিটাল সিস্টেম, সেখানে অটোমেটিক একবারে আপনার ব্যালেন্স শিট, আপনার মনে করেন না চেক স্টেটমেন্ট, ব্যালেন্স স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট হইতে শুরু করে এ টু জেড এভরিথিং আপনার পকেটের মোবাইলে থাকায় 1 সেকেন্ডের ভিতরে চলে আসে। আর আগের গুলো ওখানে ওরা হাতে হাতে লিখে লিখে তৈরি করা লাগতো। ঠিক বাংলাদেশে যে সকল অপরাধগুলো ঘটে, সমস্ত অপরাধগুলো থানা কেন্দ্রিক হওয়ার কারণে সরকার বা আমরা মনে করি সকল থানাগুলো সাধারণত গ্রামে, মেট্রোপলিটন আছে ঠিক আছে, কিন্তু পিআরবি অনুসারে আমরা ধরে নেই সবগুলা থানা গ্রামে। এই কারণে একটা থানায় যত ধরনের অপরাধ সংগঠিত হয়, এই অপরাধগুলো ক্যাটাগরি করে থানায় যে বিসিএনবি যে রেজিস্টার থাকে, ওই রেজিস্টারে পার্ট বাই পার্ট এই অপরাধের তথ্যগুলা লিপিবদ্ধ করা থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আগে আজ থেকে যখন আমাদের বাংলাদেশে সিডিএমএস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, সিডিএমএস, এই সিডিএমএস প্রথা যখন চালু হয় নাই, এই সিডিএমএস প্রথা চালু হওয়ার আগে আমাদের একটা লোক যদি গ্রেপ্তার করা হইতো, সে আসলে অপরাধ করছে কিনা, সে কি অপরাধ করেছে, কি ধরনের অপরাধ করেছে, সে জেল ভোগ করেছে কিনা, তারপরে সে দণ্ড ভোগ করছে কিনা, তার নামে ইতিপূর্বে কোনো রেকর্ড আছে কিনা, সে সন্দেহভাজন কিনা, সে এর আগে কোন ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছে কিনা, এই তথ্যগুলো জানার জন্য আমরা এই বিসিএনবির 5টা অংশ আছে, এই 5টা অংশের 5টা রেজিস্টারে যাচাই করা লাগতো, যেটার এখন ডিজিটাল ভার্সন হইল সিডিএমএস। জাস্ট এনআইডি নাম্বার দিয়ে বা তার নাম ঠিকানা দিয়ে অথবা মামলা নাম্বার দিয়ে তার তথ্য বের করা যায় সে ইতিপূর্বে আর কোনো অপরাধ করেছে কিনা। তাহলে বিসিএনবির ডিজিটাল ভার্সন হইল সিডিএমএস। এই কথাটা বুঝছেন কিনা আগে বলেন। যেটা আগে ভিসিএনবি নামে পরিচিত ছিল, ভিসিএনবি ভিলেজ ক্রাইম নোটবুক, সেটারই এখন ডিজিটাল ভার্সন হলো সিডিএমএস। এখন আর বিসিএনবি তেমন একটা প্রচলিত নাই। এখন সিডিএমএস এ সার্চ দিলে একটা মানুষ সম্পর্কে মুহূর্তের মধ্যে সকল তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো অন্যান্য বাংলাদেশে কোথাও কোনো মামলা হয়েছে কিনা, এগুলো এখন খুব সহজেই পাওয়া যায়। তারপরেও যেহেতু আমাদের বিসিএনবি এখনো বাদ হয় নাই, পিআরবি যেহেতু এখনো বাতিল করে নাই, এই কারণে আমাদের বিসিএনবিটা পড়া লাগবে। তাহলে বিসিএনবি হইল 5টা অংশে বিভক্ত, বিসিএনবি রেজিস্টারটা 5টা অংশে বিভক্ত। তাহলে বিসিএনবি কাকে বলে? এটা হইল পিআরবি 391। তাহলে বিসিএনবি হইল পিআরবি 391। তাহলে বিসিএনবি কাকে বলে? একবারে সহজ, থানা এলাকার মধ্যে বা গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, আমরা স্টেপ বাই স্টেপ কথাগুলো বুঝবো, তাহলে দেখবেন সহজ। আগে একটা মানুষ অপরাধ করবে, অপরাধ করার পর সে দণ্ড ভোগ করবে, অথবা সে সন্দেহভাজন হবে, অথবা সে সাসপেক্টেড হবে, অথবা সে পলাতক হবে। তাহলে সবকিছু হবে হলো একটা লোক অপরাধ করার পর। তাহলে বিসিএনবি কাকে বলে? তাহলে পিআরবি 391 বিধি মোতাবেক থানা এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, থানা এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তারপরে অথবা সে যদি কোনো দণ্ড ভোগ করে, অথবা কোনো পলাতক আসামি, অথবা দণ্ডিত আসামি, অথবা সন্দেহভাজন আসামি, অথবা থানা এলাকার মধ্যে আগত কোনো আসামি, এই ধরনের কোনো অপরাধীর সম্পর্কে বিস্তারিত তথ্য থানার যে রেজিস্টারে লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় বিসিএনবি রেজিস্টার। বাংলা আলাপ হইল কোনো অপরাধীর তথ্য, পলাতক আসামির তথ্য, সন্দেহভাজন আসামির তথ্য, দণ্ডপ্রাপ্ত আসামির তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন অংশের মাধ্যমে যেই রেজিস্টারে সুরক্ষিতভাবে সন্নিবেশ করা থাকে, এটা বেশি কঠিন শব্দ, সুন্দরভাবে সংরক্ষণ করা থাকে,
বা লিপিবদ্ধ করা থাকে বা সংরক্ষিত থাকে তাদেরকে বলা হয় বিসিএনবি রেজিস্টার। একবারই সহজ। যদি বাংলা আলাপে আসি, থানা এলাকায় সকল ধরনের অপরাধের সংবাদ বিভিন্ন অংশে বিভক্ত করে যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় বিসিএনবি রেজিস্টার। এটা কি ক্লিয়ার? বিসিএনবি রেজিস্টার কাকে বলে এটা হলো 391। এটা নিয়ে এখন তেমন আমাদের টানাটানি করার দরকার নাই, কারণ আমরা সিডিএমএস নিয়ে আলাদা আইন পড়বো, সিডিএমএস নিয়ে আলাদা ধারা আছে, যেটা যখন আমরা অন্য আইন পড়াবো তখন সিডিএমএস এর ধারা পাবেন। এখন সিডিএমএস এর ধারা বলার দরকার নাই, এখন আমরা বিসিএনবি পড়তেছি, বিসিএনবি ধারা বলি। তাহলে বিসিএনবি হলো পিআরবি 391 বিধি। আর বিসিএনবি বাংলা আলাপ হইলো একটা অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তি বা দণ্ডিত ব্যক্তি বা পলাতক ব্যক্তির তথ্য যে রেজিস্টারে লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় বিসিএনবি রেজিস্টার। এই বিসিএনবি রেজিস্টারটা 5টা অংশে বিভক্ত। তাহলে বিসিএনবি এটার পিআরবি হইল 391। এখন আমাকে একটু সবাই খুব সুন্দর করে বলেন, 393 94 এরা হইল 1 বাই, 400 401 এরা হইল 1 বাই। তাহলে এরা 2 রান জমজ ভাই, এদের অজ্ঞা বইন আছে, হ্যাঁ হইল 405। তাহলে এরা ভাই কয়জন? 4 ভাই। 393 94 হইল 1 ভাই, 400 আর 401 হইলো আরো 1 ভাই। এই 2 জোড়ায় 2 জমজ 4 ভাই, আর তাদের একটা বোন আছে যে হইলো 405, যার সিরিয়াল নাম্বার। তাহলে 393 394 400 401 আর হলো 405। এই 5টা অংশ হইল বিসিএনবি রেজিস্টারের অংশ, যদি আমার ভুল না হয়ে থাকে। তাহলে বিসিএনবি রেজিস্টার হলো 5টা অংশ, একটা 393 একটা 394, এরা হলো জোড়া জমজ ভাই। আবার 400 401 এরাও জমজ ভাই। এত ছোটখাটো বইন আছে যে হলো 405। এই টোটাল সবকিছু মিলে হলো 5টা, 393 394 400 401 আর লাস্ট হলো 405। মনে থাকবে? 5টা অংশ, এই জন্য লাস্ট হলো 405। যেহেতু অংশ 5টা, এই জন্য লাস্ট হলো 405। মনে থাকবে? আমি কিন্তু আবার এটা দুষ্টামি চলে বলতেছি 93 94 বাই বাই, এটা কিন্তু কেউ আর অন্যভাবে নিয়ে না, কিন্তু অনেকে নতুন আছে তারা কিন্তু আবার অন্যভাবে নিতে পারে। এটা জাস্ট একটু দুষ্টামি করে বললাম, সবার সাথে ঈদ উপলক্ষে একটু দুষ্টামি করে বলেছি। তাহলে আমি আবার বলি, আগামীকাল সকাল 7:30 ক্লাস আছে নারী শিশু নির্যাতন দমন আইন, আর রাত্র 10টায় আল্লাহ যদি বাসায় ক্লাস আছেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা না অনেকগুলো ক্লাস নেওয়ার জন্য, যেন আমরা একটু টেনে তাড়াতাড়ি যেতে পারি। সবাই একটা ক্লাসও মিস না করার চেষ্টা করব। আর সবার প্রতি অনুরোধ, আল্লাহ দোহাই দিয়ে বলছি, নারী শিশু ক্লাসটা কেউ মিস করেন না, তাহলে জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হবে। এই একটা প্রশ্নের জন্য আপনি 1 বছর ভুগতে হবে। হয়তো আপনি যে পরীক্ষা দিয়েছেন ওই লিখিত পরীক্ষায় সবগুলা প্রশ্নই পারেন, এই নারী শিশুর প্রশ্নটা আপনি বুঝেন না, এই একটা প্রশ্নের কারণে আপনি পিছনে পড়ে গেছেন, আবার 1 বছর আমার কাছে পড়া লাগতেছে, এমনও হইতে পারে। তাহলে বিসিএনবি হইলো 5টা অংশে বিভক্ত, 393 94 400 401 আর হলো 405। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, একটা মানুষ অপরাধ করে তারপরে সে দণ্ড ভোগ করে, তাহলে অপরাধ আগে না দণ্ড আগে? আমাকে একটু বলেন, একটু কমেন্ট করে বলেন কোনটা আগে কোনটা পরে, দুইটাই লিখবেন। একটা মানুষ কি আগে অপরাধ করে না আগে দণ্ড ভোগ করে পরে অপরাধ করে? এই দুইটা একটু আমাকে বলেন। ওই যে মিজানুর রহমান মিজান লেখছে, গত বছর শিশু আইনের কারণে ধরা খাইছি স্যার। আমি তো জানি কোনটাতে ধরা খাইছে। তাহলে একটা মানুষ আগে অপরাধ করে তারপরে সে দণ্ড ভোগ করে, এই দুইটা আগে ক্লিয়ার কিনা বলেন। এই দুইটা কনসেপ্ট আগে ক্লিয়ার কিনা আমাকে বলেন, না মুখস্থ করতেছেন? এটা তো হিসাবের কথা। আমি আগে অপরাধ করব, তারপরে আমাকে দণ্ড ভোগ করতে হবে।
তাহলে 393 হইল অপরাধ রেজিস্টার, 394 হইল দণ্ড রেজিস্টার। এই দুটা ক্লিয়ার? $393 হইল অপরাধ রেজিস্টার, 394 হইল দণ্ড রেজিস্টার। এই দুটা পারি কিনা? নাকি পরীক্ষার হলে গেলে 393 দিবেন দণ্ড, 394 দিবেন অপরাধ, এরকম উলট পালট হবে? আমার কথার উত্তর দেন। আশিকুর রহমান, অনেক ভালোবাসা তোমার জন্য, তোমাকে অনেক মিস করি। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। সবাই একটু বলেন। আর শান্তাকে অবশ্যই আমার সালাম দিবা, তোমার ছেলের জন্য আমার অনেক দোয়া রইল। তাহলে আমাকে একটু বলেন, পরীক্ষা হলে গেলে কি এটা নিয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা, যে আগে কি দণ্ড রেজিস্টার না আগে অপরাধ রেজিস্টার? এই দুইটা নিয়ে তো সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আগে যেহেতু অপরাধ, তার মানে হইল ক্রাইম রেজিস্টার। অপরাধ রেজিস্টার মানে এটার ইংরেজিতে বলা হয় ক্রাইম রেজিস্টার। দণ্ড রেজিস্টার মানে হলো কনভিকশন রেজিস্টার। তাহলে একটা হলো ক্রাইম রেজিস্টার, একটা হলো কনভিকশন রেজিস্টার। এই দুইটা শব্দ আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে সাদি হককে লেখছে ইনশাল্লাহ হবে না, ভেরি গুড। এরকম কমেন্টস করবেন যে ঠিক আছে, যে আমাদের আশরাফ লেখছে ক্লিয়ার। তাহলে আমরা একটা পাইলাম অপরাধ রেজিস্টার, একটা পাইলাম দণ্ড রেজিস্টার। এই দুটো আমরা ক্লিয়ার, কারণ এটা আমাদের ভুল হওয়ার ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নাই। এই কারণে সম্ভাবনা নাই কারণ একটা মানুষ আগে অপরাধ করবে, তারপরে সে দণ্ড ভোগ করবে। ওকে, ফাইন। এবার আসি 401। এখানে আরো সহজ। একটা হলো গ্রামের ইতিবৃত্ত পত্র, আর একটা হলো শুধু মানে ইতিবৃত্ত পত্র। তাহলে 400 হইল গ্রামের ইতিবৃত্ত পত্র বা গ্রামের ইতিবৃত্ত, তাও হবে যেটা বলে। তাহলে 400 হবে গ্রামের ইতিবৃত্ত পত্র, আর 401 হবে শুধু ইতিবৃত্ত পত্র। ইতিবৃত্ত পত্র কি স্যার, এ বিষয়ে জনাব আমি বিস্তারিত আসতেছি, আগে একটু মাথায় নেই। তাহলে 400 হইল গ্রামের ইতিবৃত্ত পত্র, 400 হইল গ্রামের ইতিবৃত্ত পত্র, আর 401 হইল সিঙ্গেল ইতিবৃত্ত পত্র, যেটাকে বলা হয় ভিলেজ হিস্ট্রি, আর যেটাকে বলা হয় হিস্ট্রি শিট। ভিলেজ হিস্ট্রি একটাকে ইংলিশে বলা হয় ভিলেজ হিস্ট্রি, আর একটা বলা হয় হিস্ট্রি শিট। একটা হলো ভিলেজ হিস্ট্রি শিট, একটা হলো শুধু হিস্ট্রি শিট, ভিলেজ শব্দ নাই। এই দুইটার ইংরেজি ক্লিয়ার? ভিলেজ অর্থ গ্রাম, হিস্ট্রি শিট ইতিবৃত্ত পত্র মানে ইতিহাসের যেটা আর কি, ইতিবৃত্ত পত্র। আমি বিস্তারিত আসতেছি, আগে এতটুকু বুঝে নেই। তাহলে এই সাইটটার নাম মনে হয় আমরা অলরেডি পারি। একটা হইল ক্রাইম রেজিস্টার, একটা হলো কনভিকশন রেজিস্টার, একটা হলো ভিলেজ হিস্ট্রি শিট, আর একটা হলো শুধু হিস্ট্রি শিট। বাংলা যদি আসি, একটা হলো অপরাধ রেজিস্টার, অপরাধ করলে হয় দণ্ড, আর একটা হলো দণ্ড রেজিস্টার। একটা হলো গ্রামের ইতিবৃত্ত পত্র, আর একটা হলো শুধু ইতিবৃত্ত পত্র। এই সাইটটা কি ক্লিয়ার? এই সাইটটা শব্দ ক্লিয়ার কিনা? এই সাইটটা হলো বেটা সওয়াল, এই সাইটটা পিআরবি হলো বেটা মানুষের, এই জন্য এদের শব্দগুলো বেশি জটিল জটিল। আর 405 হলো যেহেতু বলছি বোন, তার মানে এরা হলো কোমল হৃদয়ের অধিকারী, এরা একবারে খুবই সভ্য, নম্র, বিনয়ী। এই কারণে 405 খুব সুন্দর শব্দ। সূচিপত্র, রানিং ইন্ডেক্স, সূচিপত্র, একবারে সহজ। তাহলে 405 বলা আছে সূচিপত্র, একবারে সহজ শব্দ। সূচিপত্র চিনেন?
এটা মনে রাখার টেকনিক হলো আপনারা যখন বইপত্র পড়ি কোন কবিতা কোন পাতায় আছে, কোন গল্প কোন ইয়াতে আছে, কোন পাতায় আছে, কোন অঙ্ক কোন অধ্যায় কত নাম্বার পেজে আছে, এটা দেখার জন্য আমরা সূচিপত্র খুঁজি। এটা হলো সেই সূচিপত্র 405, যেটাকে বলা হয় রানিং ইন্ডেক্স অথবা অনেকে শুধু ইন্ডেক্স বলে, সূচিপত্র বলে। মনে থাকবে? তাহলে BCNB যে রেজিস্টারটা আছে এটা হলো 5টা অংশে বিভক্ত। এটার পিআরবি হলো 393, 394, 400, 401 আর হলো 405। এই 5টা অংশের মধ্যে একটাকে বলা হয় অপরাধ রেজিস্টার, আরেকটাকে বলা হয় দণ্ড রেজিস্টার, আরেকটাকে বলা হয় গ্রামের ইতিবৃত্ত পত্র, আরেকটাকে বলা হয় শুধু ইতিবৃত্ত পত্র, আরেকটাকে বলা হয় ইন্ডেক্স অথবা রানিং ইন্ডেক্স। এই 5টা পিআরবির 5টা শব্দ ক্লিয়ার কিনা বলেন? একটা হলো অপরাধ রেজিস্টার, একটা দণ্ড রেজিস্টার, একটা হলো গ্রামের ইতিবৃত্ত পত্র, আরেকটা হলো শুধু ইতিবৃত্ত পত্র, আরেকটা হলো সূচিপত্র যেটাকে বলা হয় রানিং ইন্ডেক্স। এবার যদি আমি কষ্ট আপনাদেরকে না দিয়ে থাকি তাহলে কি আমার এই 5টা অংশ পিআরবি সহ নাম সহ লিখতে পারবেন? এভাবে লিখবেন, পিআরবি শব্দ লেখার দরকার নেই, লিখবেন 393, এটা লিখবেন অপরাধ রেজিস্টার, সামনে লিখবেন অংশ 1 মানে 1 নাম্বার অংশ, এরপরে লিখবেন 394 দণ্ড রেজিস্টার, তার সামনে লিখবেন অংশ 2, এরপর লিখবেন 400 গ্রামের ইতিবৃত্ত পত্র অংশ 3, শুধু ইতিবৃত্ত পত্র এটা হলো অংশ 4, আর 405 লিখবেন সূচিপত্র এটা হলো অংশ 5। তাহলে আমাকে একটু কষ্ট করে এইভাবে একটু লিখে দেন, এভাবে একটু লেখেন, আর ভিতরে আমি একটু কথা বলি, মনে কিছু নিয়েন না। ওই যে 1994 সালে ঈদের আগে যে আমার কাছে রোজার ভিতরে যে ক্লাস করছেন, এরপরে একবার ইমানদারি বলেন আসলে এই যে 5-7 দিন 10 দিন গ্যাপ গেল, কে কয়টা লাইন পড়ছেন আর কে কয়টা লাইন কি করছেন আমারে বলেন? একটা লাইনও কেউ পড়ে নাই। এই যে আজকে আমি প্রথম 20 মিনিট তো কথা বললাম, এখন চলে 41, তার মানে আমি 21 মিনিট পড়াইছি। এই যে 21 মিনিটে মোটামুটি 5টা পিআরবি যদি 391 ধরি তাহলে 6টা পিআরবি সম্পর্কে যে মোটামুটি একটু ধারণা পাইছেন। এই 6 দিনে আপনারা এর এক বিন্দুও কেউ পড়েন নাই। মাথা ব্যথা একটাই, স্যারে বন্ধ দিছে, কোনো পড়া হবে না, আবার স্যার কবে শুরু করবে তখনই পড়ব। একবারে আমি মনের কথা বলছি আপনাদের, কারণ সবগুলো তো দুষ্ট লোক আমি জানি তো, এগুলো একটাও পড়ালেখা দ্বারা কাছে নাই, সব পড়ালেখা চোর। আরে বাপরে, মাহমুদুল হাসান বলছে আমি পড়ছি স্যার, কি পড়ছেন আল্লাহ জানে, সব হলো ফাজিলের দল। আচ্ছা তালিকা মোটামুটি লিখছেন? এই যে সুন্দর করে লিখছে অনেকে, আমি একটু পড়ি কে কে লিখছে। পড়তে গেলে আবার রাগ করবো, বলবো স্যার শুধু ওদেরটাই পড়ছে আমারটাই পড়ে নাই। আমি তো সবার গুলো দেখি, কিন্তু সবার গুলো পড়ার তো সময় থাকে না। এই যে মুক্তি লেখছে 393, না মুক্তি সবগুলো লেখছে কিন্তু অংশ লেখে না, অংশগুলো লিখতে হবে। হাবিবা ইসলাম তুমি ক্লিয়ার লেখছ, কিন্তু ওই ইয়াগুলো একটু লেখো, পিয়ারগুলো একটু লেখো। আশিকুর রহমান লেখছ কিন্তু অংশগুলো লেখো নাই। হ্যাঁ মাহমুদুল হাসান সুন্দর হয়েছে, তুমি অংশগুলো লেখছ। আমাদের এমডি আশরাফ ও পিআরবিও লেখছে, রেজিস্টারের নাম লেখছে, অংশ লেখছে, সুন্দর হয়েছে। আমার প্রিয় ছাত্রী নমিতা নন্দী ও সবগুলো লেখছে এবং অংশগুলো লেখছে, পিআরবি লেখছে, খুব সুন্দর হয়েছে, ব্র্যাকেট দিয়ে লেখছে। সাইদ হোসেন সুমন তুমি পিআরবি লেখো নাই, নাম লেখছো আর অংশগুলো লেখছো। আরিফ হোসেনটা সুন্দর হয়েছে। তারপরে ফজলে সুলতানা সুন্দর হয়েছে। আমার শ্রদ্ধা মাহে আলম ভাই পুলিশ হেডকোয়ার্টার, তারটা খুব সুন্দর হয়েছে। এরপরে ইফতেখার ফাহিম আমার প্রিয় স্টুডেন্ট, তারটাও খুব সুন্দর হয়েছে।
ফাইমকে তো আমি ধরে নিয়েছিলাম ও মনে হয় আমার কাছে 1 মাস পড়বে, কিন্তু আমার কাছে 2 বছর পড়তেছে, এটা কল্পনার বাইরে। মোহাম্মদ আফসার ও খুব চমৎকার লিখছে। আফসার তুমি লিখছো 405 সূচি না সূচিপত্র, শব্দটা হবে সূচিপত্র। সুখী হাফিজ তুমি 1 2 3 4 5 না, এইভাবে না, তুমি আগে পিআরবি লিখবা, তারপর রেজিস্টারের নাম লিখবা, তারপর সামনে লিখবা অংশ 1 সরো অনুষ্কার তারিখবর্ষ অংশ 1, এভাবে লিখতে হবে। হ্যাঁ, ভেরি গুড, অনেকে লেখছে খুব চমৎকার, এবং সবারগুলা পড়লে আমার হয়তো একটু দেরি হবে, এই জন্য আমি সামনে চলে যাই। তাহলে কি মোটামুটি এই বিসিএনবি সম্পর্কে কি আপনাদের ধারণা আসছে? ভিসিএনভি, ভিলেজ ক্রাইম নোটবুক 391-তে এটার সংজ্ঞা বলা আছে, আর এটার অংশ হলো 5টা, 393, 394, 400, 401 আর হলো 405। এখন আসি আমরা অপরাধ রেজিস্টার। থানা এলাকার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, এই অপরাধ সম্পর্কে এই ভিসিএনবির অপরাধ রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। থানা এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তিকে আদালত কোনো দণ্ড প্রদান করে, একবারে সাদাসিধা লিখবেন, তাহলে এই দণ্ড সম্পর্কে যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এটা হলো দণ্ড রেজিস্টার। গ্রামের মধ্যে যে অপরাধগুলো অনুষ্ঠিত হয়, গ্রামের মধ্যে, একটা থানার মধ্যে তো গ্রাম আছে, শহর আছে, গ্রামে যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো হইল এই গ্রামের ইতিবৃত্ত পত্রে লিপিবদ্ধ করা হয়। থানা এলাকার অন্যান্য অপরাধগুলো শুধু ইতিবৃত্ত পত্রে উল্লেখ করা হয়। আর অপরাধের ধরন অনুসারে সূচি আকারে যে অংশে লেখা হয় সেটাকে বলা হয় সূচিপত্র। এটা নিয়ে এর চেয়ে বেশি গভীর যাওয়ার দরকার নাই। কেন? এটা এখন আর আসে না, কারণ এটা এখন সিডিএমএস হয়ে গেছে। এখন আর মানে এই বিসিএনবি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, টানাটানি নাই, এটা নিয়ে এখন আর কোনো অত গবেষণাও নাই। তারপরে এই সম্পর্কে যদি আপনারা ভালো জানতে চান, একটু পিআরবি বইটা পড়ে নিয়েন। আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম আর কি। ক্লিয়ার? একবারে সাধারণভাবে চিন্তা করে দেখেন, অপরাধ রেজিস্টার, তাহলে এখানে কি লাগবে? থানা এলাকায় গান বাজনা হইলে ওই তথ্য লাগবে, না অপরাধ সংঘটিত হলে এগুলাই লাগবে? দণ্ড রেজিস্টার, এখানে কি ধরনের তথ্য লিখতে পারে আপনি আমাকে বলেন। গ্রামের ইতিবৃত্ত পত্র, ইতিবৃত্ত শব্দের অর্থ হলো যারা অপরাধ সংঘটিত করেছে এবং অপরাধ করার পর এদের বর্তমানে গ্রামের অবস্থানটা কি, তারা কি করে, এই বিষয় যেটাতে লেখা হয়। আর ইতিবৃত্ত বলতে বুঝাইছে ওটা হলো গ্রামের, আর এটা হলো সার্বিকভাবে ইতিবৃত্ত পত্র, আর আরেকটা হইলো সূচিপত্র। তাহলে কি আমার এই 5টা মোটামুটি সবাই পারি কিনা? মোটামুটি পারলে হবে, এটা নিয়ে এত পরীক্ষা তেমন আসে না। জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিলাম, যদি কোনো কারণে চলে আসে। তাহলে আমরা কি 5টা অংশ মোটামুটি কি বুঝতে পারছি? 5টা অংশ আর 5টা রেজিস্টার নাম আপনি পিআরবি সহ যদি লিখতে পারেন, তাহলে আপনি বাকিটা 2-1 লাইন করে লিখলেই হয়ে যাবে। আপনি যদি 3টা বেসিক ঠিক রাখেন, একটা হলো এটা পিআরবি কত, দ্বিতীয়ত এটা কোন অংশ, তৃতীয়ত এই রেজিস্টারের নামগুলা কি কি, 5টা অংশের নাম কি কি, এই 3টা বিষয় আপনি ক্লিয়ার থাকলে বাকিগুলা সহজ। মানে পিআরবিটা যদি সঠিক নাম জানেন, রেজিস্টার মানে অংশ, রেজিস্টার নামটা যদি সঠিকভাবে জানেন, আর এটা কত নাম্বার অংশ যদি সঠিক জানেন, তাহলেই হবে। তাহলে এবার আমি একটু প্রশ্ন করে আপনারা উত্তর দেন। গ্রামের ইতিবৃত্ত পত্র এটা বিসিএনবির কততম অংশ, কে বলতে পারবেন? গ্রামের ইতিবৃত্ত পত্র এটা কত নাম্বার অংশ? তৃতীয় অংশ। আর যদি আমি বলি সূচিপত্র, সূচিপত্র কত? সূচিপত্র কত নম্বর অংশ? 5। ভেরি গুড। তার মানে আপনারা বুঝতে পারছেন মনে হয় আমি কি বলেছি। দণ্ড রেজিস্টার
এই দণ্ড রেজিস্টার কততম অংশ? দ্বিতীয় অংশ। তার মানে আর গবেষণা করার কিছু নাই। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত যদি পারেন তাহলে আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি সন্তুষ্ট। এবার আমার সাথে আপনারা একটু কথা বলতে হবে, সেটা হইল আমি আজকে যে ক্লাসটা দ্বিতীয় ধাপে এখন যাব, আমার ক্লাসের প্রথম পার্ট শেষ, এখন আমি দ্বিতীয় পার্টে যাব। পিআর রেজিস্টার, এই পিআর নিয়ে, পিআর রেজিস্টার বা পিআর প্রিজনার রিলিজ স্লিপ, এই দুইটা নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। এটা অনেকে ক্লিয়ার বুঝে, অনেকে ক্লিয়ার বুঝে না। বা পিআর মূলত কি, অনেকে 517তেও আছে, আবার 395 থেকে দিক দিয়ে আছে, কোনটাতে কি আমি আজকে ক্লিয়ার করে দেই। এটা নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে। এই পিআর সংক্রান্ত বিষয়ে আমি আগে একটু বলি, আগে শুনেন। এই পিআর সংক্রান্ত বিষয়ে 395, 396, 397, 398 এই 4টা পিআরবি আমরা আজকে শিখব। পিআর রেজিস্টার, এই পিআর রেজিস্টার মানে কি কে বলতে পারবেন বলেন? এই পিআর রেজিস্টার মানে কি? এই পিআর মানে কি বলেন তো? এই পিআর রেজিস্টার মানে কি কে বলতে পারবেন? একটু বলেন, আমি একটু শুনি। এই পিআর রেজিস্টার নিয়ে আমরা 395, 96, 97, 98 এই আমরা এতটুকু আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি একটু আস্তে আস্তে ক্লিয়ার করি পিআর রেজিস্টারটা নিয়ে। আচ্ছা, একটু একটু করে বলি, আমি ক্লিয়ার হব। একটা হলো 395, একটা হলো 396, একটা হলো 397, একটা হলো 398। এই 4টা পিআরবির মধ্যে কোনটার কোন অংশে কি আছে আমি আগে একটু ক্লিয়ার করি। পিআর মানে হলো প্রিজনার রিলিজ। এই প্রিজনার রিলিজ মানে কি বলেন? প্রিজনার মানে কি? প্রিজনার, প্রিজন ভ্যান মানে কি? প্রিজন ভ্যান, প্রিজন ভ্যানে বন্দি, প্রিজন বলতে বোঝানো হয়েছে প্রিজন ভ্যান, যেখানে বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়। প্রিজনার মানে বন্দি, যে বন্দি থাকে তাকে বলা হয় প্রিজনার, যারা বন্দি আছে। প্রিজনার রিলিজ মানে বন্দীদেরকে মুক্তি। তাহলে এই বন্দীদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, এখানে 4টা বিষয় জড়িত। 1 নাম্বার হলো যাদেরকে, যে সকল বন্দীগুলো আছে
তাদের সম্পর্কে তথ্য এসপি অফিসের মাধ্যমে থানায় আসবে, এটা হলো 395-তে। মূল বক্তব্যগুলো আমি পিআরবির বলি, পরে আস্তে আস্তে আমি ক্লিয়ার করব। তাহলে যে সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা জেলখানা হইতে পুলিশ সুপারের মাধ্যমে থানায় আসবে, এটা হইল 395-তে। কথা কি বুঝতে পারছেন? থানায় পাঠাইতে হবে পুলিশ সুপার কার্যালয় থেকে কোর্টের মাধ্যমে, জেল সুপারের জেলের মাধ্যমে, ভায়া আদালত হয়ে পুলিশ সুপারের মাধ্যমে যখন থানায় আসবে, এই থানায় প্রেরণ করা পর্যন্ত হইল 395। আমি সেটআপটা বলি। এই থানায় আসার পর যদি দেখে যে অপরাধটা করা হয়েছে এইখানের কিছু আসামি এই থানার আছে, কিছু আসামি অন্য থানার আছে, তাহলে নিজ থানা ব্যতীত অন্য থানার যদি আসামি থাকে তাহলে কিছু এই তালিকাটা ওই থানা বরাবরও প্রেরণ করতে হবে, এটা হলো 396-তে। তাহলে আদালত থেকে জেলের মাধ্যমে, আদালতের মাধ্যমে, পুলিশ সুপারের মাধ্যমে থানায় আসবে হলো 395-তে। এখানে আসার পর যদি দেখে যে কিছু আসামি এখন অন্য থানা এলাকায় চলে গিয়েছে বা অন্য থানা এলাকায় বসবাস করে, তখন ওই থানা এলাকার মধ্যে এর তালিকাটা পাঠাইতে হবে, এটা হলো 396-তে। এইবার এই দুই জায়গায় তালিকা পাওয়া শেষ। এখন এই তালিকা হইলো আমাদের যে বিসিএনবি যে রেজিস্টারটা আছে 2 এবং 4, 2-এ বলা আছে দণ্ড রেজিস্টার, 4-এ বলা আছে ইতিবৃত্ত পত্র। এই দুইটা অংশের মধ্যে এই তাদের তথ্য লিপিবদ্ধ করতে হবে, এটা বলা আছে 397-তে। আমি একটু সহজ করি, তারপর আরো সহজ হবে। এখান থেকে এমসিকিউ আসে, লিখিত প্রশ্ন আসে, যেন আমি একটু বলতেছি, আগে শুনেন। অল্প একটু পারলেও পরীক্ষা হলে কিছু হলে লিখে আসতে পারবেন, এই জন্য আমি আগে বলি, একটু শুনেন। তাহলে মূলত যারা বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা থানায় আসবে হলো 395-তে। এখান থেকে আরেকটা তালিকা পার্শ্ববর্তী থানায় যাবে 396-তে। থানায় আসার পর দুইটা অংশে, একটা হলো 2, একটা হলো 4। তার মানে 2-এ বলা আছে দণ্ড রেজিস্টার, 4-এ বলা আছে ইতিবৃত্ত পত্র। এই দুইটা অংশের ভিতরে এদের তথ্যগুলা লিপিবদ্ধ হবে 397-তে। এইবার এই যে দুইটা এই রেজিস্টার গুলোতে যে যাদের নাম আছে তাদের নামগুলা তারা কত বছর পর এখান থেকে তাদের নামগুলা বাদ দেওয়া হবে, এটা বলা আছে 398-তে। এই যে যারা দণ্ডপ্রাপ্ত আসামি যাদের নামগুলা এই বিসিএনবি রেজিস্টারে বা পিআর রেজিস্টারে যাদের নামগুলা উঠছে, বিসিএনবি না, পিআর রেজিস্টারে যাদের নামগুলা উঠছে, এই নামগুলো কত বছর পরে তাদের নামগুলো সেখান থেকে বাদ দেওয়া হবে, এই বাদ দেওয়ার পদ্ধতিটা বলা আছে 398-তে। তাহলে থানা এলাকায় থানায় তথ্য আসবে বিভিন্ন মাধ্যমে 395-তে। অন্য থানার আসামির নামও যদি এই তালিকা থাকে সেখানে পাঠাবো 396-তে। এবার থানার 2 নম্বর অংশে এবং 4 নম্বর অংশে এদের তথ্য লিখতে হবে, এটা বলা আছে 397-তে। কত বছর পরে আসামিদের নামগুলা এই রেজিস্টার থেকে বাদ দেওয়া হবে বা বাদ দেওয়ার পদ্ধতি কি, এটা বলা আছে 398-তে। একটা ব্যক্তির যদি তার বয়স 60 বছর হয় এবং সে যদি 10 বছরের মধ্যে কোনো অপরাধ না করে তাহলে তার নাম এই প্রিজনার রেজিস্টার থেকে, পিআর রেজিস্টার থেকে কর্তন করা যাবে। কর্তন করার পদ্ধতি পড়াইতেছি আমি, আগে 398 পড়াইতেছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রিজনার রেজিস্টার থেকে আসামির নাম কিভাবে বাদ দেওয়া হয়, কর্তন করা হয়, এটার পদ্ধতি কি যদি পরীক্ষায় আসে তাহলে লিখবেন যে আসামির নাম খাতায় তোলা হয়েছে তার বয়স যদি 60 বছর হয় এবং লাস্ট 10 বছরের মধ্যে যে সে যদি কোনো অপরাধ না করে তাহলে তার নামটা এই রেজিস্টার থেকে বাদ দেওয়া যাবে। তার মানে যে ব্যক্তির বয়স 50 বছর হয়েছে আর তার খাতায় নাম উঠছে এখন 60 বছর হয়েছে, এই 10 বছর সে কোনো অপরাধ করে নাই, তাহলে তার নামটা এখান থেকে বাদ যাবে। আর যে ব্যক্তির বয়স 50 বছর হয়েছে
এবং 20 বছরের মধ্যে সে কোনো অপরাধ করে নাই, তাহলে তার নামও বাদ যাবে। তার মানে তার বয়স যদি 30 হয়, এরপর যদি সে আর লাস্ট 20 বছর কোনো অপরাধ না করে, এখন তার বয়স হচ্ছে 50, তাহলে তার নামও এই খাতা থেকে, রেজিস্টার থেকে বাদ দেওয়া যাবে। দুইটা ফর্মুলা বুঝছেন? যার বয়স 60, সে যদি লাস্ট 10 বছরে কোনো অপরাধ না করে, মানে তার মানে 50 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত সে যদি কোনো অপরাধ না করে, তাহলে তার নাম বাদ দেওয়া যাবে। যার বয়স 50, সে যদি লাস্ট 20 বছর কোনো অপরাধ না করে, তাহলে তার নামও বাদ দেওয়া যাবে। এ হলো বাংলা আলাপ। এতটুকু বুঝছি কিনা বলেন? এই পিআর রেজিস্টার থেকে আসামির নাম বাদ দেওয়ার পদ্ধতি কি বুঝছি? এই এতটুকু বুঝছি কিনা বলেন? পিআর রেজিস্টার নিয়ে মোটামুটি ধারণা নেন। কোনগুলা হাই ভোল্টেজ পিআরবি সেগুলো আমি বলে দিব। কোন পিআরবি গুলা হাই ভোল্টেজ সেগুলো আমি বলে দিব। আর যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাদের নামও বাদ যাবে, এটা তো সাধারণ বিষয়। তার নাম পৃথিবীর সব জায়গা থেকে বাদ যাবে। তাহলে এই বয়সটা নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, মাথায় রাখবেন। একজন কমেন্ট করছে, স্যার আপনার পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। আমার এখানে যারা পড়ে তাদের পড়া সব নগদ নারায়ণ, বাকির আলাপ নাই, বাকির খাতা শূন্য। এখানে সব নগদে পড়ানো হয়, নগদে বুঝিয়ে দেওয়া হয়, মুখস্থ করে দেওয়া হয় না। তাহলে আমার কমন সেন্সটাকে আপনারা বুঝছেন কি বলছি? আমি বলেছি যে যে লোকটার বয়স 60 বছর এবং লাস্ট 10 বছরে সে কোনো অপরাধ করে নাই, তাহলে না তার নামটা পিআর রেজিস্টার থেকে বাদ যাবে। আর যে ব্যক্তি ইয়াং 50 বছর বয়স, এই ভদ্রলোক লাস্ট 20 বছরে কোনো অপরাধ না করলে তার নামও খাতা থেকে বাদ যাবে। একজন বলছে পিআর রেজিস্টার নাম কর্তন করার নির্দেশ কে দিবেন? একটা সুন্দর অর্থ হইল এটা পুলিশ সুপার দিবে। থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে পুলিশ সুপার নিকট একটা তালিকা প্রেরণ করবেন। পুলিশ সুপার এই বিষয়ে এই তালিকা হতে তাদের নামটি বাদ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবে। এগুলো হচ্ছে স্যার পিআরবি 565 কি? ওটা যখন 565 পড়াই তখন আমরা আসবো। আপাতত আমরা এতটুকু থাকি, আস্তে আস্তে যাব। না না, যাদেরকে আর সন্দেহ করা হয় না তাদের নামও বাদ যাবে। না 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 না, এটা না। যাদেরকে সন্দেহ করা হয় বলতে বোঝানো হয়েছে লাস্ট 10 বছর যারা কোনো অপরাধ করে না, এবং লাস্ট 10 বছর যাদেরকে সন্দেহ করে নাই তাদের নামে বাদ যাবে। বয়স কিন্তু চেঞ্জ হবে না। তালিকা আমার কথাটা কি বুঝতে পারছেন? কাদের কাদের নাম বাদ যাবে? পিআর রেজিস্টারের বিপি নাম্বার আছে কিনা? পিআর রেজিস্টারের 100% বিপি নাম্বার আছে, আমার এখন মনে নাই। তাহলে আমি এবার একটু মূল পড়ে আসি। তাহলে পিআর রেজিস্টার মানে হলো প্রিজনার রিলিজ রেজিস্টার, যেটাকে বলা হয় পিআর রেজিস্টার মানে প্রিজনার রিলিজ রেজিস্টার। যে সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে তাদের একটা রেজিস্টার থাকে। তাহলে যে সকল বন্দীদেরকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হবে বলে তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদের তালিকা থানার অফিসার তাদের তালিকা কোর্ট পুলিশ পরিদর্শক এবং পুলিশ সুপারের মাধ্যমে থানা এলাকায় প্রেরণ করতে হবে। এই এতটুকু হইল 395। বুঝতে পারছেন? আর 396-তে বলা আছে পিআর রেজিস্টার, এই প্রিজনার রেজিস্টারে পিআর সম্পর্কে যদি কোনো তথ্য পাওয়া যায়, এই তথ্য থানায় যে রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। এবং এই আসামির মধ্যে কিছু আসামি যদি পার্শ্ববর্তী থানায় থাকে তাহলে সেখানেও তার একটা তালিকা প্রেরণ করতে হবে। এটা বলা আছে 396-তে। 397-তে বলা আছে পিআর সংক্রান্ত তথ্য পাওয়ার পর
থানারক্ষিত অংশ 2 এবং অংশ 4 বিসিএনবির অংশ 2 এবং অংশ 4 যে রেজিস্টার আছে সেখানে তার তথ্য লিপিবদ্ধ করতে হবে। একবার শর্টকাট বললাম। আর 398 তে বলা আছে পিআর রেজিস্টার থেকে যে সকল আসামির বয়স হয়েছে 60 এবং লাস্ট 10 বছর সে যদি কোনো অপরাধ না করে এবং তাকে যদি কোনো কারণে সন্দেহ করা না হয় তাহলে তার নাম পিআর রেজিস্টার থেকে বাদ দেওয়া যাবে। আবার যে আসামির বা যে ব্যক্তির বয়স 50 বছর হয়েছে এবং লাস্ট 20 বছর সে কোনো অপরাধ করেনি এবং তাকে কোনো কারণে কোনোভাবে সন্দেহ করা হয়নি তার নামও পিআর রেজিস্টার থেকে বাদ দেওয়া যাবে। তাহলে পিআর রেজিস্টারের বাংলা আলাপ হইল প্রিজনার রিলিজ রেজিস্টার, প্রিজনার রিলিজ, বন্দি মুক্তি রেজিস্টার। মনে থাকবে? তাহলে আমরা এখানে মূল ফোকাসটা করা হয়েছে মূলত 60 বছর বয়স, লাস্ট 10 বছর কোনো অপরাধ করে নাই, সন্দেহ করে নাই। 50 বছর বয়স, লাস্ট 20 বছর সে কোনো অপরাধ করে নাই, সন্দেহ করা হয় নাই। তাহলে আমরা মূলত আজকে দুইটা অংশ পাইলাম। একটা অংশ হইল বিসিএনবি সংক্রান্ত, আরেকটা হইল এই প্রিজনার রিলিজ সংক্রান্ত। দেখি আমি আগামীকাল আপনাদের একটা পিআরবি এই 700 পর্যন্ত একটা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারি কিনা, ল্যাপটপটা কাজ করে কিনা দেখি। যদি হয় তাহলে একটু মাথায় রাখবেন, কালকে হয়তো সন্ধ্যার পরে দেখি আপনাদের একটা এই পিআরবি 700 পর্যন্ত একটা এমসিকিউ পরীক্ষা নিতে পারি কিনা। ঠিক আছে? এই পিআরবি 700 পর্যন্ত একটা এমসিকিউ পরীক্ষা নিতে পারি কিনা আমি একটু চেষ্টা করব। তাই এই জন্য আপনারা যেটা করবেন পিআরবি 700 পর্যন্ত 705 পর্যন্ত একটু ভালোভাবে পড়বেন। একটু দয়া করে অনুরোধ, এই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে বহুত সময় কাটাইছেন, আবার কোরবানিতে আসবে সেখানে আর 10 দিন চলে যাবে। এই দয়া করে এই জন্য একটু সুদূর বুদুর না করে, পরীক্ষা কিন্তু সময় চলে আসছে, এপ্রিল মাস শেষ, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 3-4 মাস পরীক্ষার আছে। একটু দয়া করে পড়েন। মনে করেন না যে আপনি অনেক আগে শুরু করছেন, সময় কিন্তু আর নাই। তাহলে আমি চেষ্টা করবো, দেখি ল্যাপটপটা ঠিক আছে কিনা। ল্যাপটপটা ঠিক থাকলে আমি কালকে একটা পরীক্ষা নেওয়ার জন্য ট্রাই করব। আপনারা একটু ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন সবাই। এই বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা আজকে বিসিএনবি সংক্রান্ত পাইলাম, আর আরেকটা পাইলাম হইল এই আমাদের প্রিজনার রিলিজ সংক্রান্তে। আর আমি দেখি কালকে পিআরবি 700 পর্যন্ত একটা ভয়েস রেডি করব, যেহেতু বাড়ি থেকে আসছি। বদ্ধ রুমের ভিতরে আমি পিআরবির একটা অডিও রেকর্ড তৈরি করব, করে কালকে একটা অডিও রেকর্ড দেওয়ার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছেন? তাহলে কালকে পিআরবির একটা অডিও রেকর্ড দিব, ইনশাল্লাহ একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। কালকে সকাল 7:30 ঘটিকায় নারী শিশু পড়াবো। মোটামুটি আপনাদেরকে দিয়ে এখন থেকে আমার দিন রাত 24 ঘন্টা গবেষণা চলবে। তো এই জন্য দয়া করে সবাই আর বেশি তাড়াহুড়া করেন না। রাত্রে মোবাইল ফোন কেউ কাছে রাখবেন না, মোবাইল ফোন সবসময় দূরে রাখবেন। 2-3টা অ্যালার্ম দিবেন। একটা অ্যালার্ম দিবেন 7:10-এ, আরেকটা দিবেন 7:15, আরেকটা দিবেন 7:20। 3 টাইপের অ্যালার্ম দিয়ে মোবাইল মাথার কাছে না রেখে দূরে ওয়ার্ড্রপে বা পায়ের কাছে রাখবেন, যেন আপনি ঘুম থেকে উঠে এসে অ্যালার্মটা বন্ধ করা লাগে। আর যদি মাথার কাছে রাখেন তাহলে আপনার উঠাও হবে না, আর চিন্তা করবেন দূর 1 ঘন্টা ঘুমাই, সকালবেলা পরে 10টা-11 দিয়ে ক্লাস দেখে নিব। এই দেখে নিব বললে আর কিন্তু হবে না। এই জন্য দয়া করে অনুরোধ, ক্লাস কেউ মিস করবেন না। তাহলে আগামীকাল সকাল 7:30 ঘটিকা আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।